বৃষ্টির বেগ বের করতে হবে, আর দেখবো পিছনে কাজ ভিজবে কিনা। বেশি লেখা হয়েছে। ওকে, এখন নিচে ফিগারটা ড্র করো। এই এতটুকু অংশ আগে করবো, যেটা আমরা নর্মালি করে থাকি আর কি। যে আমার হলো উপর থেকে বৃষ্টি পড়তেছে, ভিআর, গাড়িটা আমার এইদিকে যাচ্ছিল, সেটা হচ্ছে ভিসি। আর এদিকে ব্যাক করতেছে কারণ আমি গাড়িকে উল্টাই দিচ্ছি। অন্য ম্যাচের মধ্যে কিউ আছে, কিউটা গুণ দিয়ে গেছে। আমি নিয়ে আসতেছি, পিঠে বোঝাই আসতেছি। এটা আপাতত আপাতত যতটুকু শিখছো অতটুকু লাগবে। লিখছি এই পর্যন্ত, ঠিক আছে আমার। এটা বুঝছো কিনা, বুঝো না? গাড়ির কথা বাদ দাও, এটা আমার গাড়ি ছিল, এটা লিখতে হবে না। 35 ছিল। তো আমার কি আছে, উপর থেকে বৃষ্টি পড়তেছে, পড়তেছে। এই যে গাড়িটা যাচ্ছে, এটা এই গাড়িটা আমি চেক করতেছি, উপর থেকে বৃষ্টি ভি রেইন পড়তেছে, এগে ভি সি যাচ্ছে। আমি সবসময় কিভাবে ধরতাম, উলম্বের সাথে থিটা ধরতাম, এটা আমি থিটা ধরতাম। এবং ভিসি আমি বলছি কি ভিসি এইদিকে, এটা আমি উল্টাই দিলাম, এটা হচ্ছে আমার ভিসি। এই পর্যন্ত ঠিক আছে? এটা ঠিক আছে আমার, ওকে। এখন আমি কি বলতেছি, এখন প্রবলেম হচ্ছে যে আমার এখানে আছে একটা হলো গাড়ি, এবং এখানে অ্যাঙ্গেল করা দেওয়া আছে 35। এখন এই গাড়িটার সাথে আমি, মানে এই অ্যাঙ্গেলটার সাথে এই গাড়িটার রিলেশন করতে যাচ্ছি। সো এই রিলেশনটা আমি কিভাবে দেখাবো দেখো। সেটা হচ্ছে, এটা যদি আমার গাড়ি হয়, এই অ্যাঙ্গেলটা 35 না? আর এই যে যেটা আমি বৃষ্টির লম্ব হয়ে ধরছি, সেটা এখানে অ্যাঙ্গেল করতেছে। আর এই যে এই অ্যাঙ্গেলটা, আর এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। এখন এটা যদি আমার এ কোণ হয়, এটা 90 আর ডিগ্রি কেন হইলো? এটা 35, কারণ এটা লম্ব হয়ে পড়তেছে দুইটা, কোণটা 90 হয়ে গেছে। আর এটা যদি কিউ কোণ হয়, তাহলে এর বিপরীত কোণটা আমি কিউ কোণ বলতে পারবো না। এর কোনো সমস্যা আছে কোনো? স্যার ওকে, প্রশ্ন যদি উত্তর বললে 90 ডিগ্রি বলবে। আমি শেষ করি তারপর। কোশ্চেনটা হচ্ছে, আমার এটা, এই যে বৃষ্টি যখন পড়তেছে আমার এখানে, এটা যখন আমার গাড়ি, যখন এই বড় বড় মেটাল টানতেছে, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সবসময় 90 হবে। এটা তখন কি হবে? 90 হবে। আর এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা আমার 35। এই অ্যাঙ্গেলটা আমি জানি না, এই অ্যাঙ্গেল আমি কিউ ধরতেছি। সর্বঙ্কের ক্ষেত্রে 90। সব অঙ্কের ক্ষেত্রে নাই ধরে। এই অ্যাঙ্গেলটা আমি কত ধরতেছি? কিউ ধরতেছি। আর এই অ্যাঙ্গেলটা কত ধরা ছিল বলতো? এটা এটা আমার কথা। এটা যে আমি কিউ বলি এই কোণটাকে, এর বিপরীত অঙ্গ অ্যাঙ্গেলটাকে আমি কি বলতে পারবো না? পারবো কি ধরতে? এখন বলো তো, এই যে পুরো অ্যাঙ্গেলটা, এটা কত? এটা কত? 90। এই কোণটা যদি 90 হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা কত হবে? ঠিক আছে কথা আমার? তার মানে বলতে চাচ্ছি, আমার এই কোণের মানটা আর এই কোণের মানটা, এ কোণ বি কোণ দুটো যোগ করে 90, আর এই যে কোণটা আছে এটা যোগ করে কত? 90। এখন আমি যদি এখান থেকে থিটার মান আমি কি ধরছি দেখো, কিউ কি কিউ সমান না? কিউ সমান, কিউটা কি এখানে সমান। আমি যে মাইনাস পেয়ে তাহলে কি পাবো বলতো? এটা মাইনাস করলে, এটা মাইনাস করলে, এটা কাটা। ওকে, আচ্ছা, মাইনাসে করার দরকার নেই, ক্যালকুলেশন আমার নাই যায়। কিউ কিউ দুইটাতে কিউ সমান না? দুটো কি কি সমান? তাহলে এর মান আর থিটার মান যে সমান হবে, এটাকে বোঝা যায়। কথা চিন্তা, একটু চিন্তা করো। মনে করো
এটার মান ধরে নাও 45, এটার মান কত? অবভিয়াসলি 45 হবে। আর দুটো 45 হইলে এই এটা সমান হবে না। আমি বলি না এটা আসলে মানে ইকুয়াল বলতেছি আমি। আমি সাপোজ ধরে নাও এটার মান যদি 30 হয়, তাহলে এটার মান কত হবে? 30। তাহলে এটা আর এটা কি সমান হবে না? তো এখানে আমি বলতেছি যে এই এ কোণটা আমার থিটা কোণের মানটা হচ্ছে সমান। এই জিনিসটা আমি এখানে দেখার ট্রাই করছি তোমাদেরকে। সেটা হচ্ছে এটা যদি আমার কিউ হয়, এই বিপরীত যে কোণটা আছে এটাকে আমি কিউ বলতেছি। সো থিটা প্লাস কিউ 90, এ প্লাস কিউটা আমার কত? 90। এখন এটাও যেহেতু 90, এটাও যেহেতু 90, তো আমি দুটাকে ইকুয়াল বলতে পারি। তো কি বলতে পারবো? তখন আমি এই থিটা, সরি এই কিউ, এ কিউ কাটলে এ আর থিটাকে আমি ইকুয়াল বলতে পারবো। তাহলে এই এর মানটা কোশ্চেন দেওয়া ছিল 35। তার মানে এর পরবর্তী কাজগুলো থেকে আমরা যদি কত দেখি সামনের যে কাজটা, সামনের কাছে যে অ্যাঙ্গেলটা থাকবে, এটা আমি কোনটা নিচ্ছি জানো? এটা আমার হলো গাড়িটা। এটা হচ্ছে এই যে গাড়িটা আছে না আমার, ওই গাড়িটা আমি ইমাজিন করতেছি। ন্যাচারাল ফিগারটা আমি শুধু ডিজাইন করতেছি এই জায়গাটা। বোঝা গেছে কথা? তো মানে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে এটা। ওখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে এটা। তো এটা একটু লেখো। এখানে বোঝার মধ্যে এই একটা জিনিসই ছিল। দেখছো? অ্যাঙ্গেল লিখে নাও। এটা 35 পাওয়া গেছে। ওকে, তার মানে আমি আসলে থিটার মানটা কত পাইলাম? 35। আর আমার বৃষ্টির বেগ কি বের করতে হচ্ছে? এখন বৃষ্টির বেগ কিভাবে বের করবো বলো? আমার কাছে থিটা আছে, আমার কাছে কারের বেগ দেওয়া আছে, আমার ভি আর বের করতে হবে। ফর্মুলা কি হবে? হ্যালো, সব ফর্মুলা কোনটা হবে? ফর্মুলা হচ্ছে না এটা আমার। ফর্মুলা তো অবশ্যই আমি লিখছি ট্যান থিটা। ট্যান থিটার সাথে কি ছিল আমার? লম্ব। লম্ব বাই ভূমি। ভুল লিখলাম, ঠিক আছে। লম্ব ভূমি। এখান থেকে ক্যালকুলেশন করে থিটার মানটা বের করবো। মানে থিটার মান বের করবো না, সরি, এই আর এর মানটা বের করবো। কারণ আমার ট্যান থিটার মান তো 35 এর মধ্যে দেওয়া আছে, পাইছি। সতেরো দশমিক তেরো। বের করে ফেলছো? আচ্ছা, এখানে একটা ভুল করছি, বলো তো কি ভুল করলাম? ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলাম। ম্যাথটা দেখো। তার বাতাস সারিয়ে আছে, বাতাসের একটা বিয়োগ হবে। কোশ্চেন বাতাস ছিল। এটা যে আমার ব্যক্তি হয়, ধরেন এটা আমার ব্যক্তি, এটা আমার কি ব্যক্তি, আর এটা আমার বাতাস। ব্যক্তি আর বাতাস যদি একই দিকে যাই, যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো। বাতাসের ব্যক্তি দেওয়া আছে। বাতাসের বেগ দেওয়া ছিল 2। বাতাসের বেগ হচ্ছে 2 ফর্মুলা কিন্তু ওটা থাকবে, হ্যাঁ। 14.28। এই হচ্ছে আমার ক্যালকুলেটর।
ঠিক আছে, এটা কিন্তু ছিল জাস্ট এটা ভিসি বাই ইয়ার ছিল, আমি জাস্ট বাতাসটা অ্যাড করছি বিয়োগ করে দিচ্ছি, যে বিপরীত হইতো জাস্ট বিয়েটা যোগ করে দেবো, বাকি যা আছে পড়েছে। ঠিক আছে, বুঝা গেছে এটা? আর এটা তোমরা বুঝছো পিছনে? তো এই যে বাতাসটা যেটা আছে, এটা আমরা ম্যাথে আলাদা করে অত অত বেশি ইম্পর্টেন্স দিব না, বাতাসটাকে ম্যাথে আলাদা করে ইম্পর্টেন্স দিব না, মানে ওই ইকুয়েশনে মানে মেইন ফর্মুলাতেই যদি বাতাসের কথা বলে তো যোগ বিয়োগ করবো, আর যদি না করে তো পুরোটাই বাদ। ওকে, সেকেন্ড কোশ্চেন আসো। সেকেন্ড কোশ্চেন কি বলতে বলো তো? পিছনের কাজ বুঝবি কি না? পিছনের কাজ ভিজবে কিনা। পিছনের কাচের অ্যাঙ্গেলটা কত ছিল বলো তো? আচ্ছা, নর্মালি যদি বৃষ্টি হয় না, সামনের অ্যাঙ্গেল যতই হোক, সামনের কাছে অ্যাঙ্গেল যাই হোক না কেন, সামনের কাছে ভিজবে, এটা হলো ভিজবে, এটা হলো ভিজবে, এটা হলো ভিজবে, যদি খুব বেশি এরকম হয় সেই ক্ষেত্রে ভিজে না, বাট ওইরকম অ্যাঙ্গেল কাট হয় না অ্যাকচুয়ালি। তো আমরা হলো সামনের কাজ অলওয়েজ ভিজবে, ওটা নিয়ে কোনো কথা নাই। সামনে কাছে এখন প্রশ্ন হয় না। না, সামনের কাছে এরকম কোশ্চেন হয় না, কোশ্চেন মেইনলি হয় পিছনের কাজ ভিজবে কিনা। এই অ্যাঙ্গেলটা কত বলছে আমি বলে দেবো? 60 ডিগ্রি বলছে। তো সাইডের দিকে ছোট হইলে দিতে না, এটা কোনো কথা নেই, আমি শেষ করে তারপর বলতেছি। ওকে, এটা যদি 60 ডিগ্রি হয়, এখান থেকে যদি এখানে লম্ব টানি, এই কোণটাকে কত বলবো? 30 ডিগ্রি স্যার। 30 ডিগ্রি। আর এটা আমার 90, এটার জন্য আমি ওই কোণটাকে 30 ডিগ্রি বলতেছি। ওকে, এখন আমি চেষ্টা করবো মানে বৃষ্টির পিছনে কাজ ভিজার মানে কি, পিছনের কাছে আমার বৃষ্টি পড়বে কি পড়বে না এটা আমি চেক করবো। ওকে, তাহলে আমি এখান থেকে যদি পিছনে কাটের জন্য বলি, এটা থিটা, এটা থিটা, ঠিক আছে। ভি আর একটাকে বের করলাম কত বলতো? 28। আচ্ছা, আর ব্যক্তি কত ছিল আমার, সরি কার কত ছিল? বিসি মাইনাস বিএ, একবারে বলো। 10। তো আমাকে এই থিটার মানটা এখন নতুন করে বের করে দাও, থিটার মানটা আমাকে নতুন করে বের করে দাও। আচ্ছা, 35 ডিগ্রি তো। 35 কত আসছে? 35 আসছে। আচ্ছা, এখন বলো তো, আমার এই যে উলম্বের সাথে অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি, আমার এখানে আসছে কত? 35। তার মানে বৃষ্টিটা আসলে এই বরাবর পড়তেছে না, বৃষ্টি কিভাবে পড়তেছে? এই বরাবর পড়তেছে, এটা বুঝতেছি কিনা? সিম্পল জিনিস, এটা হচ্ছে আমার গাড়ি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 30। আমি দেখতেছি বৃষ্টিটা যখন আসতেছে তখন সে এইভাবে চলে যাচ্ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 35 অ্যাঙ্গেলে। তার মানে বৃষ্টিটা এখানে 30 ডিগ্রি তো তাই লিখছি। ভিজবে না। এখন সাপোজ ধরে নাও, আমি মনে করি এই কোণটাকে কমাই দিলাম, ধরে নাও নিচের যে কোণটা, এই কোণটাকে আমি বলে দিলাম কত? 30। তাহলে উলম্ব বরাবর এই কোণটা কত হয়ে যাবে? 60। এখন এই কোণটা 60 হলে বৃষ্টি আমার কত ডিগ্রি পড়তেছে? ভিজবে। বোঝা গেছে যে বৃষ্টি কখন ভিজবে কখন বৃষ্টি ভিজবে কোন না? আর গাছের কোন সমান হইলে হুম, বৃষ্টি ভিজবে, কারণ তখন ধার ঘেঁষে যাবে, ভিজাই দিয়ে যাবে, মানে সমান হইলেও ভিজবে, সমান হইলেও ভিজবে, জাস্ট বেশি হইলে ভিজবে না। যার কারণে আমি ম্যাথে বলতেছি, লেখে নাও, যে বৃষ্টির যে দিকটা ছিল ওটা 35 ডিগ্রি, যেটা আমার, আর হলো অ্যাঙ্গেলটা কিন্তু এটা না, অ্যাঙ্গেল এটা না, অ্যাঙ্গেল উলম্বের সাথে, অ্যাঙ্গেল কার সাথে? উলম্বের সাথে। এখন তুমি যদি এই 60 অ্যাঙ্গেলের সাথে মেজার করতে চাইতা, তাহলে তোমাকে অ্যাঙ্গেলটা এইটা ধরতে হইতো, আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল ধরতে হইতো। কারণ আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল ধরলে তখন একটু বোঝানো একটু কমপ্লেক্স, তাই না? কারণ বৃষ্টি ভিজবে কি ভিজবে না অ্যাঙ্গেল ধরা, তো উলম্বের সাথে অ্যাঙ্গেল ধরা সহজ। তাই আমি বলবো উলম্বের যে অ্যাঙ্গেলটা আছে ওর থেকে যদি কোণ বড় হয় বৃষ্টি, তাহলে ভিজবে না, যদি ছোট হয় তাহলে ভিজবে, কারণ বড় হওয়ার মানে হচ্ছে এই দিকে চলে যাওয়া,
ছোট হওয়ার মানে হবে এইভাবে পড়া। ঠিক আছে আমাদের এটা। তো এই একটা ম্যাথ খুব যদি কমপ্লেক্স করে, তাছাড়া ওই আগে যা করতে তাই। ঠিক আছে আমাদের সামনের কাজ পিছনের কাজ ভিজবে কিনা। আর নর্মালি পিছনের কাজ ভিজে না, নর্মালি পিছনের কাজ ভিজে না, যদি খুব স্পিডে থাকে ভিজবে না। ওকে। তো আজকের লেকচার আমরা করবো হচ্ছে আহ ডাইভারজেন্স বের করো। তোমার ডাইভারজেন্সের লাস্ট লেকচার ছিল না না? ওকে, লিখে নাও। ডেল একটা অপারেটর। নাম তুলে লেগে গেছে, আবার লিখতে হবে। না, ওর লেখা নেই তো, ওদেরকে বলতেছে। লিখ, লিখবা ডেল একটা অপারেটর। তোমার লেখা আছে না এটা? হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা তিনটে জিনিস শিখবো, হ্যাঁ। আমরা বলবো ডেল অপারেটরের সাথে কোনো কিছু বা কোনো একটা, সাপোজ ধরো এই একটা ভেক্টর বলতে পারো। ভেক্টর, ভেক্টর না বলি। তাই সামনে দেখো, ডেল একটা অপারেটর আছে, এর সাথে আমি এর ইন্টু করবো। এটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র, এটা কি একটা ক্ষেত্র। ডট গ্রহণ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। ডেল একটা অপারেটর, এর সাথে একটা স্কেলার ক্ষেত্র আছে এ। ক্ষেত্র কি জানি এটা লাস্ট ক্লাস এক্সপ্লেন করছিলাম একটু। তো এর সাথে ডেল আমি কি যদি স্কেলার না ডট গ্রহণ ভেক্টর? করবে, ডেল 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 ভেক্টর। ডেল্টা হচ্ছে ভেক্টর, তাহলে ভেক্টর অপারেটর, ভেক্টর রাশিয়ান ভেক্টর অপারেটর। তো আমি কি বললাম, ডেল অপারেটরের সাথে স্কেলার ক্ষেত্র আছে এ। স্কেলার ক্ষেত্র আছে এ, এর যদি ডট গুণন করা হয়, যে ডট গুণন করা হয়, তাহলে যেটা পাওয়া যায় তাকে কি বলা হয় গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের সংজ্ঞা। গ্রেডিয়েন্টের সংজ্ঞা কি বলবো, ডেল একটা অপারেটর থাকবে, এর সাথে এই একটা স্কেলার ক্ষেত্র আছে, এর যদি আমি ডট গুণন করি তাহলে যেটা পাবো তাকে কি বলবো আমরা গ্রেডিয়েন্ট। কি বলবো এটা? গ্রেডিয়েন্ট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এটা একটা প্রসেস যেখানে একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করা যায়। স্কেলার ক্ষেত্রে কিভাবে কনভার্ট করা যায়? ভেক্টর কনভার্ট। কারণ গ্রেডিয়েন্টটা কি স্কেলার না ভেক্টর? গ্রেডিয়েন্ট ভেক্টর। কি জন্য আমি বলি, লাস্ট ক্লাসে দেখো এই যে একটা ইকুয়েশন, এটা একটা ক্ষেত্র, ফাই ক্ষেত্র। এটা কি ক্ষেত্র? ফাই। এখানে কোথাও কি ইকুয়েশনে আই জে কে আছে, যার কারণে এটাকে আমি বলতেছি একটা স্কেলার ক্ষেত্র। যার কারণে আমি কি বলতেছি, এটা স্কেলার ক্ষেত্র। এই ডেল এর সাথে এই যে ফাই যেটা ছিল, এটা স্কেলার, বাট এখানে আই জে কে আছে না, এটা ভেক্টর। এটা কি ভেক্টর। এখন এই ক্যালকুলেশনটা পুরোটা আমি যখন করব, তখন আমি যে আউটপুটটা পাবো, সাপোজ ধরো এক্স আই ওয়াই জে প্লাস জেড কে, দেখো তো অ্যান্সার আই জে কে আছে না। লাইক গ্রেডিয়েন্ট যেটা আমি বলবো, এই যে গ্রেডিয়েন্ট, ও আসলে কি হয়ে গেল, তাহলে এখানে এটাই কি উপরে পাই? ভেক্টর কোনটা। নিচের এটাই কি হ্যাঁ, উপরে পাই? নিচের যে এটা আছে, এটাই হচ্ছে আমার উপরে হচ্ছে ফাইভ। এটা, এটা ফাইভ হইতে পারে, এটা এ হইতে পারে, এটা বি হইতে পারে, এটা ভি হইতে পারে, এটা এফ হইতে পারে। মানে একটা ফাংশন হইলেই হইলাম। ওকে। ওই যে আমরা বলছিলাম যে একটা স্কেলার ক্ষেত্রকে যদি ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে হয়, তখন যে কৌশলটা কি বলা হচ্ছে, গ্রেডিয়েন্ট বলতেছে। আর আমরা এখানে দেখেছিলাম যে একটা ভেক্টর অপারেটর ছিল ডেল, এর সাথে একটা স্কেলার ক্ষেত্র বা স্কেলার পয়েন্ট ফাই আছে। এর যে অপারেট করলে যে রাশি পাওয়া যায়, তাকে আমি বলছি ফাই এর গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট অফ ফাই মানে হচ্ছে ডেল অপারেটরের সাথে আমার এই ফাই স্কেলার ক্ষেত্রে কি ডট গুণন। এই ক্যালকুলেশন করে লাস্টে যে অ্যান্সারটা আমি পাচ্ছি, এই অ্যান্সারটা হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। তো ওই জন্য অনেক সময় বলা হয় যে একটা স্কেলার ক্ষেত্রকে যদি ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করতে হয় তাহলে কি করা উচিত, তখন আমি গ্রেডিয়েন্টের কথা বলবো। তো আমি বলবো যে এখানে আমার গ্রেডিয়েন্ট করতে হবে, কিভাবে করতে হবে ওটা আমরা পরে দেখতেছি। তো সোজা বাংলা কথা সংজ্ঞা বলা হয়, সংজ্ঞা তুমি কয়েকভাবে বলতে পারবা। একটা সংজ্ঞা বলতে পারো, ডেল অপারেটরের সাথে একটা স্কেলার ক্ষেত্রের ডট গুণনকে আমি গ্রেডিয়েন্ট বলতে পারি। একটা স্কেলার ক্ষেত্রকে যে ভেক্টর ক্ষেত্রে কনভার্ট করতে বলা হয়, এই যে প্রসেসটা,
এটাকে আমি গ্রেডিয়েন্ট বলতে পারি। আরো একটা সংজ্ঞা আছে। আর একটা সংজ্ঞা কি? কোন একটা অবস্থার সাপেক্ষে স্কেলার ক্ষেত্রের সর্বোচ্চ পরিবর্তনের হার। কোন স্কেলার ক্ষেত্রের সর্বোচ্চ পরিবর্তনের হারকে কি বলা হয়? গ্রেডিয়েন্ট বলা হয়। হার বলতে নর্মালি এতদিন আমরা আগে অন্য কিছু শিখছিলাম, সেটা হচ্ছে সাপোজ ধরে নাও ভি ইকুয়াল টু এস বাই টি। সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ। ওই একটা হার, মানে আমরা আগে আমি যেটা সবসময় বলতাম যে কোনো কিছুর হার মানে ওটাকে সময় দ্বারা ভাগ করা। এখানে একটা গ্রেডিয়েন্টের কনসেপ্ট আছে। আমি যদি কোনো একটা ডেল অপারেটরের সাথে এই যে এ যে স্কেলার পয়েন্টটা আছে এটা ডট গ্রহণ করি, এটাও একটা পরিবর্তনের হার মিন করে যে এ একটা পয়েন্ট ছিল, আমি মানটা চেঞ্জ করে এই জিনিস হয়ে গেল। এবং এই পরিবর্তনটা কিভাবে হচ্ছে এটা আমি একটু পরে দেখাবো। এখন আরেকটা জিনিস দেখে নাও, ডেল অপারেটরের সাথে এটা ছিল স্কেলার, এটা কি ছিল? এখন আমি করে দিচ্ছি ইএম এর করে একটা ভেক্টর। এটা কি? ভেক্টর। এই যে গুণটা এটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স। ডেল অপারেটরের সাথে একটা ভেক্টর ক্ষেত্রে যদি ডট প্রদান করা হয় তখন যেটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে ডাইভারজেন্স। ঠিক আছে? ডেল অপারেটরের ডাইভারজেন্স সাথে, কি ভেক্টর না? হ্যাঁ ডাইভারজেন্স ভেক্টর। ডেল অপারেটরের সাথে ওই সেম এই ভেক্টরটাই নাও, এর যদি ক্রস গ্রহণ করি তখন যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে কার্ভ। তাহলে ডেল অপারেটরের সাথে একটা স্কেলার ক্ষেত্রের ডট গুণকে আমরা গ্রেডিয়েন্ট বলবো। ডেল অপারেটরের সাথে আমরা একটা ভেক্টর ক্ষেত্রের ডট গুণকে আমরা ডাইভারজেন্স বলবো। আর ডেল অপারেটরের সাথে এই একটা ভেক্টরের ক্রস গুণকে আমরা কার্ভ বলবো। আর কি না, এগুলো আমি সব এক্সপ্লেন করে গেল দেবো। না কিন্তু এটা ভেক্টর ভেক্টর। সবগুলো ডেল আছে না, তো সব ভেক্টরই করে দেবো। ও হ্যাঁ, দেখো, এটা ভেক্টর, এটা ভেক্টর, ভেক্টর ভেক্টর ডট গুণ কিন্তু স্কেলার, এটা স্কেলার। স্কেলার, কারণ ডট গুণ আমরা কি পাই বলতো? ডট গুণ মানে কি পাওয়া যায়? দুটো ভেক্টরের ডট গুণ করলে কি স্কেলার পাওয়া যায় না? ডাইভারজেন্স হচ্ছে স্কেলার, গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর, কার্ল হচ্ছে ভেক্টর। ঠিক আছে? ওকে, এখন সংজ্ঞাটা লেখা নাও। ডাইভারজেন্স হচ্ছে একটা ভেক্টর অপারেটর ডেল এর সাথে একটা ভেক্টর পয়েন্ট ফাংশন ভি এর স্কেলার বা ডট গুণনকে ভেক্টর ক্ষেত্র ভি এর ডাইভারজেন্স বলা হয়। আর ডাইভারজেন্স বলো বা কার্ল বলো, এটা আসলে নর্মাল ক্ষেত্রের মধ্যে হয়। এই রুম একটা ক্ষেত্র, এই রুমের কোনো একটা পয়েন্ট আমি ডাইভারজেন্স বের করবো। ভিটা কি? ভিটা হচ্ছে ওই যে আগের বাজেটে কি ছিল, ভিটা একটা ভেক্টর। দেখছো? এই দেখো, ভি ভেক্টর লেখা। ভি ভেক্টর কিভাবে চিন্তা করবা? এই সাপোজ ধরে নাও এই রুমে, এখানে অনুপ্রেরণা আছে রুমটাতে, ধরে নাও এই একটা পয়েন্ট, এই পয়েন্টে আমি ডাইভারজেন্স বের করবো। তো আমাকে কি করতে হবে? ওটা যদি অক্ষ হয়, এক্স অক্ষ আসতে হবে, ওয়াই অক্ষ উঠতে হবে, জেড অক্ষ আসতে হবে। এখন আমি কি বলছিলাম? ওই পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা তীর ধনুক চিন্তা করবো। এই তীর ধনুকটাই হচ্ছে আমার কি? ভি ভেক্টর। আর এই ভি ভেক্টর যেটা আছে ওই একটা পয়েন্টে আমি তার ডাইভারজেন্স বের করবো। এখানে তো এরকম অনেকগুলো পয়েন্ট আছে না? এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এই চিন্তা করো এই পুরো রুমটা হচ্ছে একটা ক্ষেত্র। এই ক্ষেত্রের কোন একটা পয়েন্টে আমি কি বের করবো? ডাইভারজেন্সের মান বের করবো। ওকে, এখন এটা লিখলাম। ভি ভেক্টরের সাথে এটা যেমন ডেল অপারেটর, এটা ভি ভেক্টর। ডট গুণ করলে কি কি থাকবে? শুধু এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এখানে পুরোটা কিন্তু ডট গুণ।
ডি ডি এক্স ভি, ডি ডি ওয়াই ওয়াই, ডি ডি এটা জেড, এটা ভুল লিখলাম। ডি 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 জেড। এখন দেখো তো, এখানে অ্যান্সারের কোথাও কি আইজেকে আসছে আমার টেস্ট ক্লাস। এই গুণটা বুঝছো তো? আচ্ছা, তোমরা অন্তরীকরণ করছো, ডিফারেন্সিয়েশন তোমরা করছো। ddx of x ফর্মুলা লিখে নাও, x to the power n, x to the power n minus 1। 16 তোমরা। গুগলের সাইটটা দিতে চাই। লেখো guys। না তাই ডিমান্ডের মধ্যে করা ঠিক আছে, লিখছি ফর্মুলাটা। ওকে, এখন আমি বলছি কি জানো, ddx ধরে নাও x এর উপর আছে 3। আমি কি বলতেছি, এনটা সামনে আসবে, এন এক কমে যাবে, তাহলে 3। লেখো, এই একটা ফর্মুলা, এই একটাই ফর্মুলা, এটা আমি লাগবে। ওকে, এরপর বলো, ddx যদি এক্স স্কোয়ার হয় কি আসতো? ঠিক আছে না, 2x, ঠিক আছে, কারণ এখানে 2 - 1 দিলে ওই 2x লেখা। এখন ধরে নাও ddx 5x4, ঠিক আছে, 5x4। এখানে এখানে কি করছি বলো, এখানে বসে মেনলি যেটা করছিলাম, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছিলাম, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছিলাম ওই ফর্মুলা বসায়। এই 5 এর এখানে কোনো কাজ নেই, তো 5টাকে বাইরে নিয়ে আসে। তো 28। ddx x⁴, এর লাইন 5 যেহেতু কনস্ট্যান্ট মান, যে কনস্ট্যান্ট মানগুলো থাকবে ওটাতে কোনো কাজ নাই, তো সব বাইরে চলে আসবে। সো ddx x⁴। এখন বলো তো x⁴ কে করলে কত আসবে? 4 কিউব, 20x কিউব। বোঝা গেছে জিনিসটা? আবার আরেকটা জিনিস দেখো, ddx = x, x এর উপর কিছু নাই, মানে x এর উপর 1 আছে না, এটা আমি একটা 1 চিন্তাই করতে পারি। তো 1 যদি সামনে আসে, 1, 1 - 1, 1 ইন্টু এক্স এর উপর পাওয়ার কত? 0। 0 মানে কত? তো অলওয়েজ মনে রাখবো, আমি এত ক্যালকুলেশন আমি এখন দেখাচ্ছি, বাট এরপরে লিখবো না। এক্স কে ডিডিএক্স করলে সবসময় 1 হবে, এক্স কে ডিডিএক্স করলে সবসময় কি হবে? 1 হবে। আচ্ছা, এখন দেখো তো, ডিডি ওয়াই ওয়াই, এটা করলে কি হবে? 1 ডি ডি জেড, জেড এর উপর কত আসবে? 2x। বলো। ঠিক আছে। Okay. আবার দেখো, ডি ডি জেড ধরে নাও 6, কি হবে দেখো, এখানে এক্স এর কোনো টার্ম আছে? তো যেহেতু নাই, তো এখানে আমি 1 চিন্তা করতে পারি। আর এটা আমি যদি 1 চিন্তা করতে পারি, তাহলে আমি এক্স এর উপর পাওয়ার 0 চিন্তা করতে পারি। 6 বাহিরে, ডিটি এক্স লিখলাম, এক্স এর উপর 0 পাওয়ার। আর এক্স এর উপর যদি 0 পাওয়ার হয়, 0 সামনে আসবে, এক্স 0 থেকে 1 মাইনাস, পুরো টার্ম 0।
তো এখানে মনে রাখি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে যদি ডিডিএক্স করা হয় ওর মান হয় সবসময় জিরো। ঠিক আছে, এরকম মনে রাখবে। আচ্ছা, এই যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা দিয়েই আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ সলভ করতে পারবো এই একটা ফর্মুলা লিখছো। ওকে, সো এটা আমরা পাই গেলাম। এটা লিখে নাও। একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করার সহজ উপায় হচ্ছে ডাইভারজেন্স। আগে স্কেলার ক্ষেত্র ছিল, ওকে ভেক্টরে কনভার্ট করছি, ওটা আমি গ্রেডিয়েন্ট বলতেছিলাম, আর এটাকে আমরা বলবো ডাইভারজেন্স। ওটা স্কেলার ক্ষেত্রে পরিবর্তনের হার নির্ণয় করে মানে নির্দেশ করে, আর এটা ভেক্টর ক্ষেত্রে পরিবর্তনের হার নির্দেশ করে। All the God makes sense. উপায়, ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে কনভার্ট করার উপায় হচ্ছে ডাইভারজেন্স, আর ভেক্টর ক্ষেত্রে পরিবর্তনের হারটা হচ্ছে, এটাকে ডাইভারজেন্স বলা হয়। হয়েছে লেখা এটা? ওকে, এখন একটা কথা আছে। কথাটা হচ্ছে উম আচ্ছা, ম্যাটটা কর, তারপর আমরা কথা বলবো। ওকে, ম্যাটটা তুলে নাও। দেখো তো ভেক্টরটা ভি আই থেকে আসছে না? আই থেকে আসছে। এখানে ভির মানটা বসাবো। ভুল তুললে বলবা। কি বলে? হ্যাঁ, এখন গুণ দিলে কেমন আসে কথা বলো তো। ডেল ডেল এক্স 4xy³ মাইনাস ডেল ডেল ওয়াই মাইনাস প্লাস 3x² প্লাস ডেল ডেল জেড মাইনাস 3yz। দেখো এই পর্যন্ত কোনো কিছু না বুঝলে বলো। এটার সাথে এটা, এটার সাথে এইটা, এটার সাথে এটা, আর ডট গুণের কারণে আই আই জে জে কে কে কিছু থাকবে না। তাহলে টু করে দেবে। কারণ তাহলে এখানে জেড একটা হবে জেড হবে না, তৃতীয় ডাইমেনশন। সেট। জেড হবে। এই লাইনে আসতে পারছি আমরা। ওকে, এখন আমরা ডেরিভেটিভ করবো এক্স এর রেসপেক্টে। কার রেসপেক্টে? এক্স। এক্স বাদে বাকি যা আছে সব কনস্ট্যান্ট। তো 4y কে সামনে নিয়ে আসো, y³ ডেল ডেল এক্স প্লাস ওয়াই এর সাপেক্ষে করবো, তাহলে ওয়াই বাদে বাকি যা আছে সবগুলোকে সামনে নিয়ে আসো, ডেল ডেল ওয়াই। জেড এর রেসপেক্টে যখন করবো সব সামনে নিয়ে আসো। এখানে ব্র্যাকেটে তো ওয়াই রেখে দিচ্ছেন, জেড হবে তৃতীয় লাইনে। দ্বিতীয় লাইনে ওকে, ঠিক আছে। ঠিক আছে বলুন তো। Okay. এখন বলো, এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে করলে কত আসবে? সব ওয়ান। 4y
কিউব মাইনাস 3 x² z মাইনাস 3। ঠিক আছে। আচ্ছা, লেখা দরকার নেই, দেখা যাক। দেখো সাপোজ ধরে নাও এখানে জেড এর উপর যদি স্কোয়ার থাকে, যদি সাপোজ ধরে নাও যদি স্কোয়ার থাকতো, তাহলে এখানে আমরা একটা কি আসছে এক্সট্রা 2z। তখন এর পুরো মানটা হয়ে যেত মাইনাস সিক্স সিক্স ওয়াই জেড। বোঝা গেছে? মানে ওই ফর্মুলাটা একটা ইউজ করছে। তো এই জিনিসগুলো আমাদের লাগতে পারে, তখন এখানে আমার লাগতেছে না। Okay, তো আমার যে ম্যাথটা ছিল, ম্যাথে আমাকে বলছিল ভি একটা ভেক্টর দেওয়া আছে, এর ডাইভারজেন্স বের করতে। ডাইভারজেন্স বের করে ফেলছি, একটা বিন্দু দেওয়া আছে, ওই বিন্দুতে ডাইভারজেন্সের মান বের করতে হবে। এখন তাহলে কি করবো আমি? মান বসাবো। আমি লিখবো 1,1,1। সবগুলো কি ওয়ান না মাইনাস ছিল? 1 1 বিন্দুতে ডাইভারজেন্স অফ ভি হচ্ছে 1 এর উপর কিউব মাইনাস 3, 1 এর উপর কিউব মাইনাস 1, সেগুলো 4, এটা 8, এটা 3। আচ্ছা, কত আসছে? মাইনাস কি ডাইমেনশন? হ্যাঁ, মাইনাস বলতে ডাইভারজেন্স। আচ্ছা, এখন দেখো আমি ডাইভারজেন্স পুরোটা শেষ করছি, সংজ্ঞা বলছি আমরা, ম্যাথ করছি, বাট স্টিল নাও তোমরা একটা বোঝো নাই ডাইভারজেন্স জিনিসটা আসলে কি। বুঝছো ডাইভারজেন্স অ্যাকচুয়ালি জিনিসটা কি? কি করে এটা হচ্ছে? আচ্ছা, তো এখানে এখানে এটা একটা আমরা আরেকটা জিনিস দেখবো ফিজিক্স এর। ফিজিক্স পড়তে কিভাবে হয় ওই জিনিসটা আমি আজকে এখানে এখানে বলে দিব। ফিজিক্স আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে থিওরিটিক্যালি কি হচ্ছে, আর ওই জিনিসটা যদি ম্যাথমেটিক্যালি আমি কনভার্ট করি তখন জিনিসটা কেমন হবে। তোমাদের আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম, দেখছো কি ভিডিওটা জানা গ্রুপে? কবে? যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট না, বাট আমাদের মনে রাখার জন্য আই থিঙ্ক না। পাঠান নাই। পাঠাইছি। -2 হয়। আগে আমি কামার। পিস 3 মুভি দেখছো না? দেখছো তোমরা? Okay, এটা দেখো, যে যে অবস্থা। একটা জিনিস খেয়াল করবা, এর বডির মধ্যে দিয়ে যে রেটা ঢুকতেছে আর এর বডির মধ্যে যে রেটা পাস করবে, দুটোর মধ্যে পার্থক্য জাস্ট খেয়াল করবা। বলো অনেক ডিসপ্লে আমার। এই যে যে রেটা ঢুকতেছে এটা ঢোকার রে, আর এই যে বের হচ্ছে, দেখতে পাইছো? দুটোই সেম। আবার খেয়াল করবো। এই যে রেটা
এই যে রেটা স্মুথ না রেটা, আর স্মুথ। আচ্ছা, এই মুহূর্তে দেখছো তোমরা, সবাই দেখছো? ওকে। আচ্ছা, কৃষ কি আগে এমনি উঠতে পারতো? কেমন কেমন উঠতো? ওই যে আগে হলো কি নিত, গতি নিত আগে। যে আগে ওঠার জন্য সে আগে কিন্তু দৌড়াইতো, দৌড়াইতে দৌড়াইতে তারপর সে লাফে লাফে যেত। ঠিক আছে না? এরপরে যখন এই যে এ মারা যায়, তারপরে দেখবা কৃষ যেখানে থাকে ওখান থেকে সে ওড়া শুরু করে। খেয়াল করছে কিনা আমি জানি না। মানে লাস্ট পার্টে এটার পরে যে শক্তি আর বৃদ্ধি পায়, এই জিনিসটা ফিল করতে পারছে কিনা আমাদের। তারপরে মুভিটা একদম লাস্টের পার্টে দেখবা, দেখবা যে ওর আগের যে এনার্জিটা ছিল এবং এরপরে যখন লাস্টে যখন ভিলেনের সাথে ফাইট করে তখন ওর পাওয়ারটা অনেক বাড়ে যায়। বিনোদনের জন্য কি ফিনিশ করার জন্য হ্যাঁ, আমার দেখা লাগে আবার দেখবা। ওকে, এখন আমি যেটা মিন করতে চাচ্ছিলাম, এই জিনিসটা কেন বললাম এটা মাথায় রাখবো, আমি একটু বলতেছি এখন যেটার জন্য আমি মেনলি এটা দেখান। সেটা হচ্ছে ডাইভারজেন্স কিছুই না, ডাইভারজেন্স হচ্ছে মনে করো এখানে একটা সূর্য আছে, সান, এখানে আছে হচ্ছে আর্থ। সূর্য থেকে আলো আসতেছে, সূর্য থেকে পৃথিবী আসতেছে, আলো আসতেছে। এখন আমাকে বলবা এই সূর্য থেকে যে পৃথিবীটা আলোটা আসতেছে, যে পরিমাণ আলোটা আসতেছে এটা ফিজিক্সের ভাষায় বলে আলো ফ্লাক্স। এখানে যে পরিমাণ আলোটা ঢুকতেছে এখান থেকে সেম পরিমাণ আলো বেরোবে? কি মনে হয়, কম না বেশি? কম্পেয়ার হবে। কম বের হবে, কম বের হবে। তো আমি বলতে পারি যে আলো এই পজিশনে যে ঘনত্বে ঢুকছে আর এই পজিশন থেকে যে ঘনত্বে বেরিয়েছে সেটা সেম না, পরিবর্তন হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, সমান হতে পারে, আমি জানি না। এই যে বের হলো, বের হওয়া, এই বের হওয়াটাকে বলছে ডাইভারজেন্স। এই বের হওয়াটাকে কি বলতেছে? ডাইভারজেন্স। এখন আমি বলি সেটা হচ্ছে যে এখানে যে পরিমাণ ঘনত্ব আমার ঢুকছিল আর এখানে যে ঘনত্ব বের হচ্ছে ওটার পরিমাণ সেম না। আর কি কি সিনারি হতে পারে? এটা পৃথিবী দেখে তুমি আমাকে বলতেছো হ্যাঁ পৃথিবীতে আমরা আছি, পৃথিবী শক্তি শোষণ করে বের করো, সাপোজ এখান থেকে আসতে তোমার 10 জুল এনার্জি আসতেছে, তোমার মনে করতে হইতে পারে যে পৃথিবী মনে করো 5 জুল নিল, সে 5 জুল পাস করে দিল। আর পৃথিবীর না হয় যদি অন্য কোনো অবজেক্ট হইতো, সে কি করতে পারতো যে ধরে নাও সে কিছুই নিল না, 10 এন্ট্রি হয়েছে, 10 বের হয়ে গেছে, এরকম একটা সিনারিও হইতে পারে। আবার অন্য একটা সিনারিও হইতে পারে, এন্ট্রি করছে, এই অবজেক্টের মধ্যে কিছু এনার্জি ছিল, ওই এনার্জি যোগ হয়ে 15 বের হয়েছে। তো এই তিনটা সিনারিও হইতে পারে। সিনারিও কয়টা হইতে পারে? তিনটা। যে যে পরিমাণ ঢুকছে তার থেকে কম বেরোতে পারে, তার সমান বেরোতে পারে, তার থেকে বেশি বেরোতে পারে। আর তুমি একটা পয়েন্ট বলছিলে যে একবারে শোষণ হইতে পারে কিনা, ওই অপশনটা ডাইভারজেন্সের নাই, ওর এক্সপ্লেন করে নাই ওর থিওরিতে। ওর থিওরিতে তিনটা কথাই বলছেন, একটা সমান হইতে পারে, একটা বেশি হইতে পারে, একটা কম হইতে পারে। ওকে, এখন লিখে নেবো হচ্ছে এই জিনিসটা, লিখে নাও। ডেল অপারেটরের সাথে ভি ভেক্টরের আমি যখন ডট গুণ করতেছি, আমার যে অ্যান্সার গুলো আসতেছিল, আমার অ্যান্সারটা কি আসতে বলো, -2। আমার অ্যান্সারটা +2 আসতে পারতো, আমার অ্যান্সারটা 0 আসতে পারতো। যদি আমার অ্যান্সারটা প্লাস আসে তার মানে আমি বলবো আয়তন হ্রাস পাচ্ছে। আর সরি, ঘনত্ব হ্রাস পাচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে। আর ঘনত্বের সাথে আয়তন কি রিলেশনটা একটু পরে দেখাবো। তুমি জাস্ট আপাতত ঘনত্ব মনে রাখবে। তার মানে বলতো আমি যে ম্যাথটা করছি ওই ম্যাথ আমাদের অ্যান্সারটা কি আসছে? মাইনাস আসছে কারণ মাইনাস আসছে, তার মানে এখানে কি হচ্ছে? বৃদ্ধি পাইছে আর বৃদ্ধি পাচ্ছে। আয়তন আসছে। হ্যাঁ, এখন ঘনত্ব বৃদ্ধি পাওয়ার মানে কি হচ্ছে? তার মানে যদি আমি পৃথিবী চিন্তা করি আমি কি বলবো, যে সূর্যের যে আলোটা পৃথিবীতে আসতেছিল 10 জুল, এবং পৃথিবী থেকে সে কিছু পরিমাণ শক্তি নিয়ে 5 জুল নিলে 15 জুল নিয়ে বেরোলো, এরকম না ঘটনাটা? এটা যদি আমার সূর্য হয়, এটা যদি আমার পৃথিবী হয়, এখান থেকে যে 10 জুল আসে এখানে যে পরিমাণ ঘনত্ব ঢুকছে, আর এখান থেকে যে ঘনত্বটা বেরোইছে এই পরিমাণটা কি হচ্ছে? বেশি হচ্ছে। তার মানে যেমন মুভিটা দেখলাম, ফ্রেশ মুভি যে সিনারিটা দেখলাম সেটা হলো যে সূর্য শক্তি, সূর্য থেকে আলো যদি ডিরেক্ট কৃষির উপর পড়তো তো কৃষি একটা শক্তি পাইতো। যেহেতু ওর বাবা কিছুতে পাস করে যাচ্ছে তার মানে সূর্যের শক্তিও সে পাচ্ছে, ওর বাবার মধ্যে যে শক্তিটা ছিল সেটাও পাচ্ছে। তার মানে কৃষির বাবা যখন এখানে দাঁড়িয়ে ছিল, এখানে ঢোকার যে পরিমাণটা আর এখান থেকে বের হওয়ার যে পরিমাণটা, এই যে বের হওয়ার পরিমাণটা, এটাকে আমি বলছি ডাইভারজেন্স, এটা বেশি। যে বানাইছিল কি বিজ্ঞানী ছিল নাকি? এটা হলো এবং এটা যে আমি এক্সাম্পল দিচ্ছি কিন্তু পুরোটা অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ, যে আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য বলছি, এখানে আরো ডাইভারজেন্স করতে গেলে আমার আরো অনেক লজিক্যাল জিনিসপত্র নিয়ে আসতে হয়। তো কি লিখছেন লাস্টের এক নাম্বারটা? লাস্টের 1 নাম্বারটা ঘন, কোনটা? ও সলিনয়েড।
আচ্ছা আমি বলে দিচ্ছি। মাইনাসের জন্য লিখছো। Okay. এখন আরেকটা ঘটনা হইতেই পারে যেখানে পৃথিবীতে যে পরিমাণ এনার্জি ঢুকছে ওই পরিমাণ এনার্জি বের হয়ে গেছে, তার মানে কি পৃথিবী এনার্জি নেয়ও নাই দেয়ও নাই। এইটা কোন সিনারিও ঘটে, তাহলে আমি কি বলবো ঘনত্বে কোনো পরিবর্তন হয়েছে না। যে পরিমাণ 10 জুল এনার্জি ঢুকে তার 10 জুল এনার্জি বেড়েছে। তো এটাকে বলা হচ্ছে জিরো। এটাকে একটা ওয়ার্ড বলা হয় সলিনয়েড। সলিনয়েডাল মানে হচ্ছে আগত ফ্লাক্স আর নির্গত ফ্লাক্স সমান হবে। এই যে এগুলো আলো আছে না, এগুলো আমি বলছি আলোক ফ্লাক্স, মানে যে পরিমাণ আলোক ফ্লাক্স এখানে ঢুকতেছে ওই পরিমাণ আলোক ফ্লাক্স এখানে কি হচ্ছে বেরোচ্ছে। এখন এই একটা লাইন লিখে নাও। একটু সময়ে একক আয়তনে কোন প্রবাহী পরিবাহীর ঘনত্বের হারকে বোঝায়। এটাকে ডাইভারশন। এতক্ষণ তো আমি আহ গ্যাসের মত কথা বললাম, আর এখানে তরলের কথা বলতেছি। প্রবাহের মধ্যে গ্যাস তরল দুটোই হয়। একক সময়ে একক আয়তনে কোন প্রবাহের ঘনত্বের হ্রাসের হারকে ডাইভারজেন্স বলে। একক আয়তনে প্রবাহের ঘনত্বের হ্রাসের ডাইভারজেন্স। হারকে বোঝায় বলে গেল। আর সংজ্ঞাটা লিখবো না, সংজ্ঞা লিখবো যেটা শিখছি ডেল অপারেটরের সাথে বি ভেক্টরের ডট গুণন। আচ্ছা এখানে এটা কি করতেছে, সাপোজ করে নাও এখানে একটা তরল পদার্থ আছে। এখন ধরে নাও এখানে ইটের কণা আছে, রাস্তার পরিবারের ইট। ওই ইটটা যদি আমি এখান থেকে পাস করি, এখানে যে পরিমাণ ধুলাবালি লাগানো ছিল এটা যখন এখান থেকে বের হবে, এখানে কি সেম পরিমাণ ধুলাবালি লাগা থাকবে? একটু তো ক্লিন হয়ে আসবে। এখানে আমার যতগুলো ময়লা ছিল ধুলাবালি ছিল, যখন এটা আমি এই তরল পদার্থ যখন পানির মধ্যে দিয়ে পাস করতে যখন বের করবো তখন কি হবে, হালকা ক্লিন হয়ে যাবে না? তো এখানে ঢোকার যে ঘনত্বটা আর এখানে বের হওয়ার যে ঘনত্বটা সেম হয়ে যাবে। তখন এই যে বের হচ্ছে এই পরিমাণটাকে আমি ডাইভারজেন্স বলতে পারবো। আমি কয়েকটা ফিগার ড্র করে নেবো। দেখো সহজ একটা এক্সাম্পল। সহজ এক্সাম্পল হচ্ছে ধরে নাও এই রুম, ওই দরজা, এটা হচ্ছে এই ওয়ালটা এখানে নাই। ওই দরজা যদি বাতাস ঢোকে আর এই দরজা এই পুরো ওয়ালটা যদি বের হয়, তাহলে ওখানে কি ঘনত্ব কম আর এখানে ঘনত্ব কি হয়ে যাবে? সরি ওখানে ঘনত্ব কম, কম। না ওখানে এখানে ঘনত্ব বেশি বেশি, আর এখানে কম। এখানে ঘনত্ব কি যাচ্ছে কমে যাচ্ছে না, কারণ জিনিসটা ছড়াই যাচ্ছে। আর আয়তন বাড়লে যে ঘনত্বটা কমে যাচ্ছে এটা বুঝতেছে না। এখানে পরিমাণটা কম, যখন আমার আয়তনটা বাড়তেছে তখন এটা ছিঁড়ে যাচ্ছে, তখন ঘনত্ব কি যাচ্ছে কমে যাচ্ছে। টর্চ লাইটের মতো। টর্চ লাইটের মতো বলতে পারো, অথবা তোমার ওই যে বায়োলজি প্র্যাকটিক্যাল করছো না কিসের জন্য, ওই যে আতর, আতর যখন শিশুতে থাকে ওখানে ঘনত্ব খুব বেশি, যখন আমি খুলে দিচ্ছি তখন এটা ছড়াই যাচ্ছে এবং ঘনত্ব কমে যাচ্ছে। তাহলে এই জন্য আয়তন বাড়লে ঘনত্ব কি কমে যায়। তো এই জন্য আমি বলছি না যে আমার আয়তন বৃদ্ধি পাইলে ঘনত্ব কি হচ্ছে হ্রাস হচ্ছে। তো এইরকম একটা সিনারিও কোথাও একটা ঘটতেছে যখন আমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যদি আমি কি পাই ডায়াবেটিসের মানটা পজিটিভ পাই, তখন আমি ম্যাথ করবো। এখন আমি ম্যাথ এইভাবে না দিতে পারি, আমি ম্যাথ দিতে পারি। ধরে নাও তোমার বাসার দরজাতে বাতাস ঢুকতেছে, তোমার পিছনে যে দেওয়ালটা আছে এটা ওপেন আছে। এখন যে বাতাসটা ঢুকতেছে এবং বাতাসটা যে বের হয়ে যাচ্ছে এটা ডাইভারজেন্সের মাধ্যমে এক্সপ্লেন করে দাও এবং ঘটনা সত্য প্রমাণ করো। তখন তুমি কি বলবা? তুমি বলো ঠিক আছে স্যার, এই যে বাতাসটা যে ঢুকতেছে এই বাতাসটা বায়ুর বেগ আছে, বায়ুর বেগের আমি একটা কণা দিলাম হলো ভি, ওইটা হচ্ছে ভি ভেক্টর। ওই ভেক্টর ডাইভারজেন্স করলাম, আমি ক্যালকুলেশন করে দেখলাম যে আমি ডাইভারজেন্স মানটা হচ্ছে পজিটিভ। তার মানে এখানে এমন একটা সিনারিও হচ্ছে যেখানে কম ঘনত্ব থেকে বাতাস বেশি ঘনত্বের দিকে, মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে প্রবাহিত হচ্ছে বা আয়তনটা বাড়তেছে। ঠিক সেম ভাবে এই সিনারিওটা যদি আমি উল্টা করে বলি, এই দিক থেকে বাতাস এখন ওই দিকে যাচ্ছে, আর এদিকে কি ঘনত্ব কম, হ্যাঁ ওইখানে ঢুকতেছে তোমার কি বেশি। বেশি। আর এটা যে ম্যাথমেটিক্যাল তুমি দেখাইতে পারো, তুমি কিভাবে দেখাবো যে আমি তোমাকে বলবো তুমি এটা দেখাও যে এখানে একটা বড় একটা জায়গা থেকে আমার বাতাস এটা কম জায়গায় ঢুকতেছে, ম্যাথমেটিক্যাল প্রমাণ করে দেখাও। তখন তুমি কি করবো, তুমি বলো স্যার ডাইভারজেন্স করবো। ডাইভারজেন্সের মাধ্যমে তুমি আমাকে দেখাবে স্যার, দেখাতে পারেন যে ডাইভারজেন্সের মানটা হচ্ছে নেগেটিভ। তার মানে এখানে যে সিনারিটা হচ্ছে সেটা হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দিকে প্রবাহিত হচ্ছে। আর সিনারি যে এরকম হয় যে পরিমাণ ঢুকতেছে ওই পরিমাণে বের হচ্ছে, তার মানে ডাইভারজেন্সের মানটা জিরো। আর এটাকে বলা হচ্ছে সলিনয়েডাল। ম্যাথ দিবে যে টেল অফ ভেক্টরের সাথে সবগুলো চিত্র দেখতে হবে তোমাদের। সলিনয়েড আর সলিনয়েডের মধ্যে কি পার্থক্য আছে নাকি? সলিনয়েড যে বলতে তার এটা এটা কি একটা না না, ওইটা সলিনয়েডাল, ওটা ওটা আলাদা। হুম।
সেটা তার গুণিত। ওকে। আচ্ছা, এটা কোনো বই পাবা না, তোমার বই কিভাবে লেখা আছে, বইটা আমি বলি, বই লেখা আছে এইভাবে। বইটা দেখে কোন একটা পয়েন্ট থেকে যদি ছড়াই যায়, এখানে কি হচ্ছে, ছড়াই যাচ্ছে, এটা মানে হচ্ছে পজিটিভ। কোন একটা ভিতরে আসতেছে মানে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, তবে মাইনাস। যে পরিমাণ ঢুকতেছে ওই পরিমাণ বেরোচ্ছে, এটা হচ্ছে sign। কিন্তু এই দিকে ঢুকবে। তো এর পরবর্তীতে যে কোনো টপিক পড়ো না কেন, যেখানে পড়ো না কেন, এটা মাথায় রাখবা, থিওরি যেটা পড়তেছো আর ম্যাথমেটিক্যাল যেটা পড়তেছো তুমি লিঙ্ক করতে পারো, যে এটা পজিটিভ মানে এই ঘটনা ঘটতেছে, নেগেটিভ মানে এই ঘটনা ঘটতেছে। আইসিটি আছে। না, আইসিটি। ওকে। এই যে হয়তো আমাদের ডাইভারজেন্সের পার্ট শেষ। ডাইভারজেন্স আমি অনেক বেশি বলছি, এত কিছু আসে না, জাস্ট সংজ্ঞাটা আসে আর জাস্ট ম্যাথটা আসে। আর আসলে ছয় নয়টা কাকে বলে। আর যদি এমনি এমসিকিউ একটু হার্ড করতে চাই, আই থিঙ্ক এর মধ্যে তোমার পারবা। এরপর আসছে টপিক, ক্লাসের লাস্ট টপিক নাও, কাল শেষ করে দাও, এরপর টাইম পাবো না। ডাইভারজেন্স বুঝছি তো, কাল বেশি টাইম লাগবে না আমাদের। ঠিক আছে। দেখো, কালের সংজ্ঞা, ডাইভারজেন্সের সংজ্ঞা সেম, জাস্ট যেখানে আমরা ডট গুণন লিখছি না, ক্লোজ গুণন লিখবা, একই সংজ্ঞা, জাস্ট লিখে নাও। আর কার্লে জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, কাল মানে হচ্ছে ঘূর্ণন। কাল মানে হচ্ছে ঘূর্ণন, এই একটাই ওয়ার্ড থেকে কালটা ডিফাইন করা যায়। যেখানে যেখানে ঘূর্ণন হয় সেখানে সেখানে কাল আছে। ফ্যান ঘরে কাল, দরজা খোলে, দরজা দরজা কাল, ঘূর্ণিঝড় ঘোরে কাল, সমুদ্রের পানি এটা যখন ওই যে কি হয়, যখন ওই যে কি জলোচ্ছ্বাস হয় না, কি যেন বলে, যেমন পানিগুলো সবগুলো একটা পয়েন্টে আসে, সুনামিটাই কাল। যেখানে ঘূর্ণন সেখানে কাল, সরি, অ্যাকচুয়াল বলতে যেখানে ভেক্টর সেখানেই কাল, আমি যদি ঘুরি তাহলে তুমি কাল। আর ভেক্টর মানে হচ্ছে ঘূর্ণন। কাল কাল মানে, না, বিজ্ঞানী না। হম, যে বিজ্ঞান ব্যবসায় কোথাও বলতে পারলাম। আপনি করে কাজ বানায় দিচ্ছেন। ওকে। বিজ্ঞানী। আচ্ছা, এখন দেখো, তো জিনিসটা হচ্ছে কাল, কাল মানে ঘূর্ণন। আর কোন ঘূর্ণনকে রিপ্রেজেন্ট করতে গেলে ওখানে ক্রস গুণন লাগে, ঘূর্ণনকে রিপ্রেজেন্ট করতে গেলে ক্রস গুণন লাগে। এরপর থেকে তুমি যখন সিরিজ পড়বা বা যেটা পড়বে না দেখবা, যদি কোথাও কোথাও ক্রস গুণন দেখতেছো, তাহলে সে ঘুরতেছে। কোথাও কোথাও যদি ক্রস গুণন দেখতেছো, তাহলে সে ঘুরতেছে। আচ্ছা, তো সেম ভাবে এই লেখা আছে, মানে ডেল লেখা আছে আমাদের, আগের ভাবে এটা ভি ধরছিলাম এবং এই নিছি। আচ্ছা, এখন বলতো ডেল অপারেটরের সাথে এই ভেক্টরে যদি ক্রস গুণন করি, ক্রস গুণন কিভাবে করতে তোমরা লেখা হয় এটা, ক্যালকুলেশনের আগের মতো। ক্রস ভেক্টরে যেভাবে ক্যালকুলেশন করতে ওই ক্যালকুলেশন করো। আই নিলে আই এর কলাম বাদ রো বাদ, জে নিলে জে এর কলাম বাদ রো বাদ, কে নিলে কে এর কলাম বাদ রো বাদ। এটা আমরা এখানে সলভ করবো না, আমরা ম্যাথ সলভ করবো। এর উত্তর নাই। হুম, এর উত্তর নাই। তো ম্যাথ করি না তো, এটা লিখছি কেন? পরে তো টাইম লাগবে। দরকার নেই, এটা আমাদের দরকার নাই, তো আমি একবার দেখাচ্ছি এখানে। এখন এই কট জিনিস কটা লিখে নেয়। কাল হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র, তার অর্থ হচ্ছে ভেক্টর। পিডিএফ দিয়ে দেবো, নিয়ে নেবো, পিডিএফ পাঠিয়ে দেবো তাহলে। তাহলে আমি শোনো বলে দিই, কাল হচ্ছে ভেক্টর ক্ষেত্র যার অর্থ হচ্ছে ঘূর্ণন। এখন আগের বার যখন আমি দেখাইছিলাম ডেল অপারেটরের সাথে ভি ভেক্টরের ডট প্রোডাক্টের মান 0, তখন হচ্ছে সলিনয়েড। তুমি কি বলতাম, সলিনয়েড। ওর বাস্তবিক অর্থ হচ্ছে একটা জায়গায় যে পরিমাণ আলো ঢুকতেছে ওই পরিমাণ আলোই বের হয়ে যাচ্ছে। এখানেও তাহলেও কি আছে, ঘূর্ণন আছে। যদি
ডেল ভেক্টরের সাথে এ ভেক্টরের মান ক্যালকুলেশন করে জিরো পাওয়া যায়, তখন এটা আমি বলবো সে ঘুরতেছে না, তার মানে সে ঘুরতেছে না। তো এটা আমরা কি বলবো? অঘূর্ণনশীল। কি বলবো আমরা? আর অঘূর্ণনশীল মানে হচ্ছে সংরক্ষণশীল, মানে সে ঠিকঠাক মতো আছে, সে ঘুরতেছে না, সে ঠিক আছে। এখন এর মানে জিরো না হয়তো কি +2 হইতে পারে, +8 হইতে পারে, মাইনাস হইতে পারে, ঠিক আছে, হইলো। এখন এই যে মানটা যখন কম বেশি হচ্ছে, তো এই জিনিসটা মানুষ সে মিন করে সে আসলে ঘুরতেছে। যদি 2 হয় 2 ঘুরতেছে, যদি +8 হয় তাহলে আরো বেশি ঘুরতেছে। পজিটিভ মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ করা, পজিটিভ মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস মানে ক্লকওয়াইজ করা। তার মানে ঠিক আছে। তো পজিটিভ নেগেটিভ হিসেবে মিন করে সে কোন দিকে ঘুরতেছে, 2, 8, 4, 5 এগুলো মিন করে সে কত বেগে ঘুরতেছে, ঠিক আছে। এটা হলো কালের কাজ। তা কালের সিম্পল একটাই কাজ, ডিফাইন করা কেউ ঘুরতেছে কি ঘুরতেছে না, সে কোন দিকে ঘুরতেছে, সে কত বেগে ঘুরতেছে, এটা আসলে কাল ডিফাইন করে, কালের আর কোনো কাজ নাই। এখন এইটা একটু দেখো, সেটা হচ্ছে কোন একটা বস্তু যদি রৈখিক বেগে করে, রৈখিক এখন দেখো ঘূর্ণন কখন আসে, তখন আমি একটা বস্তু এইভাবে ঘুরতেছে, এটা আমার ঘূর্ণন। আর রৈখিক মানে কি, কোন একটা বস্তু মুখে রাখলে যেটা বাস যাচ্ছে সোজা, এটা কোনো ঘূর্ণন না। ওকে, এখন এই জিনিসটা আমি এখানে প্রুভ করে দেখাতে পারবো না, সেটা যখন এই পরের চ্যাপ্টার 3 যাবো, 3-তে, তখন আমি প্রুভ করে দেখাবো। ওখানে আমি ফর্মুলা করবো V = ওমেগা, কি ওমেগা। ওখান থেকে আমি বলতে পারি কোনো বস্তু যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে ওর কার্ল অফ ভি মানে কার্লের মানটা 2 ওমেগা, যেটা আছে ওমেগা হচ্ছে কৌণিক বেগ, এর দ্বিগুণের সমান। এটা আমি এখন ফর্মুলা দেখাতে পারবো। এখন আপনি জাস্ট মনে রাখো যে কার্ল অফ ভি যেটা আছে এটা কার সমান, 2 ওমেগার সমান। এটা ট্রু আছে, এখান থেকে এটা আমি এই ভেক্টর দুটো প্রয়োগ করে আমি অনেক বড় ক্যালকুলেশন প্রুভ করে দেখাতে পারবো যে এটার মান হচ্ছে 2 ওমেগা। আর 2 ওমেগা মানে 2 ওমেগা কোন জিনিসটা, একটা বস্তু যখন সোজা যায় ওটাকে আমরা ভি বলি, এটা হলো বেগ। এই বেগটাই যখন ঘূর্ণনে আসে তখন এই ভিটাকে আমরা বলি ওমেগা। এই ভিটাকে আমরা কি বলি? ওমেগা। তার মানে এখানে ভিটাকে ওমেগাতে কনভার্ট করছে। আর এই ওমেগা দেখো তো আর আসছে না, এই আরটা হচ্ছে কেন্দ্র থেকে ব্যাসার্ধটা। এখানে ভি যে কথা, ওখানে ডাব্লু একই কথা। তাহলে এখন তখন কোশ্চেন আসে যে রৈখিক যে বেগ ভি আছে আর কৌণিক যে বেগ আছে, এই দুটার মধ্যে রিলেশন দেখা, তখন আমাকে নিয়ে আসতে হবে ব্যাসার্ধ। তখন ফর্মুলা যদি নিয়ে আসি তখন ফর্মুলাটা আসে কি, V = ওমেগা। ভি যে কথা ওমেগা একই কথা, ভি হলো সরলরৈখিক পথে চলে, ওমেগা হলো কৌণিক পথে চলে। ভি আর ওমেগার মধ্যে রিলেশন করতে গেলে আমাকে আর নিয়ে আসতে হবে। ওকে, এটা করে সলভ করে আমি দেখবো যে কালের মানটা, যদি ভির আমি কালের মানটা বের করি মানে ভিটাকে আমি ঘুরাই, তাহলে এটা কি বেগে ঘুরবে, 2 ওমেগা বেগে ঘুরবে। এখন এটা লেখা এই ম্যাথটা সলভ করবো, তুলে নিয়ে যাবো বাসায় করে। কিন্তু আগের ম্যাথে রাখছিলাম, ওটা চেঞ্জ করে সলভ করছো কোশ্চেন গুলো। আমি কিন্তু এক খাতার মধ্যে সব করবো, আলাদা খাতা করবো। আলাদা আলাদা করবো, বিশাল আলাদা আলাদা করবো। এই যে আপনার নোট খাতার মধ্যেই আবার ম্যাথ করতেছি, আলাদা করে করবো। ওকে, তো এই জিনিসটা দেখো, এটাই তোমার বাসায় বসে ক্যালকুলেশন করবা, আই থিঙ্ক পারবা। না পারলে আসেন নেক্সট দিন দেখা দেবো। অর্থাৎ ভিডিও আমি করে রাখতে কিনা যাবে না, আমি করে রাখছি এটা মনে হয়। হ্যাঁ করে রাখছি। তারপর এখানে যেটা পোস্ট লেখা হয়েছে এই পর্যন্ত থাক, এই পর্যন্ত এখন পিডিএফটা পাঠিয়ে দেবো একটা। কিভাবে গুণ করো তোমরা, এটা রাখো এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা রাখলে কি এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে না। এই যে ওই যে ছয়টা টার্ম, আই থেকে বাইরে রাখবা। ওই দেখো ওয়াই রেসপেক্ট করলে কি হবে বলো তো, ওয়াইটা বাদ -3। আবার যদি বলি আমি মনে করো এটা করো, কি আসবে, -3z সামনে x² করলে 2x। এইভাবে করলে তোমার হচ্ছে এই লাইনটা পাবো, পাইলাম। যখন আমি ডাইভারজেন্স করছিলাম তখন কিন্তু আইজেকে ছিল না, এবং কি আইজেকে আছে। এখন আমি বলতেছি 1,1,1 এই বিন্দু ডাইভারজেন্সটা আমাকে বের করে দাও। তো তুমি কি করবো,
সবগুলোতে 1 1 বসাবা এবং দেখবা লাস্টে আই থেকে 80 ভেক্টর অ্যান্সার পাবা। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এটা যেহেতু কার্ল, তাহলে অ্যান্সারটা কি থাকে? আই থেকে থাকে। ঠিক আছে, ওকে। তোমার দাও, দেখো বের করো কেন। এই কালের যত ম্যাথ আছে আমাদের কিন্তু বোর্ডে কালের ম্যাথ তারপরে আছে। এটা উত্তর দিকে বুঝবো কেমন, এটা প্লাস না পজিটিভ না জিরো, তাই থেকে একের সাথে এটাকে স্কোয়ার আমাকে কোনটা এটার মানটা, এটা এটার মানটা প্লাস নেগেটিভ, এটা তো ভালো কোশ্চেন করছো।